আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য ডিজিটাল প্রযুক্তির আরেকটা ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শিখন অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানের প্রোগ্রামিং। আর এখানে আমাদের যে আলোচ্য বিষয় হবে সেশন 1 প্রোগ্রাম ডিজাইনের সূচনা। এই অধ্যায়টা অনেকটাই ক্লাস 8 থেকে আসছে। তোমাদের যেহেতু অষ্টম শ্রেণী না পড়ে একবারে 9-এ এই কারিকুলামের বইটা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য একটু সমস্যা হবে। এই জন্য কী করা হয়েছে, ক্লাস 8-এও যে দেখবা এই অধ্যায়টা প্রায় সেমই আসছে, তোমাদের একটু আপডেট করে দেওয়া হয়েছে। কাজে খুব একটা সমস্যা না। তারপরেও যদি সমস্যা হয়, আমাদের এখানে ক্লাস 8-এর ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা সেগুলোও দেখে নিতে পারো। ধন্যবাদ। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে ফেলি। দেখো, প্রথমে আসে তোমার সেশন 1-এর আলোচনার মধ্যে দেখো, কোনো যন্ত্রকে দিয়ে যদি একটি বাস্তব সমস্যাকে সমাধানের জন্য চমৎকার একটি উপায় হলো প্রোগ্রাম ডিজাইন করা। আর প্রোগ্রাম যন্ত্রকে সমাধানের ধাপগুলো বোঝানোর জন্য প্রথমে দরকার যন্ত্র বুঝতে পারে এমন কোনো একটি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রাম ডিজাইন করার জন্য। তাহলে প্রোগ্রাম ডিজাইনের জন্য এমন একটা জিনিস লাগবে যেটা যন্ত্র বুঝতে পারে। যন্ত্র মানে মেশিন, কারণ কম্পিউটার একটা মেশিন। তাহলে ওই প্রোগ্রাম অনুসরণ করে যন্ত্র সেই অনুযায়ী কাজ করতে পারবে। এই শিখন অভিজ্ঞতায় আমরা দেখব যে সমস্যা বারবার ঘটে বা বারবার সমাধান করার দরকার হয়, তাহলে সেটি আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে সমাধান করতে পারবো। এই অভিজ্ঞতায় আমরা প্রোগ্রামিংয়ের কাজ করা শুরু করব এবং প্রোগ্রামিংয়ের ব্যবহার করে কীভাবে সমস্যার সমাধান করা যায় তার উপযোগিতা যাচাই করা যায় এবং সেটি নিয়ে দলীয়ভাবে কাজ করব। আমাদের কাজ হচ্ছে তাহলে এইগুলা, ঠিক আছে। এখন তাহলে সেশন 1-এর পড়ায় আসি, প্রোগ্রাম ডিজাইনের সূচনা। এখন দেখো, এখানে যেটা বলা আছে, কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটারকে বুঝতে পারে এমন ভাষায় নির্দেশনা লিখতে হয়। আর কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র 0 আর 1 বুঝতে পারে। 0 আর 1 বলতে কীরকম, সাধারণত ইলেকট্রনিক্স ডিভাইসে দুইটা অবস্থা হয়, বিদ্যুৎ আছে আর বিদ্যুৎ নাই। আর এই দুইটা অবস্থাকে 0 আর 1 দিয়ে বোঝানো হয়। সাধারণত 0 বলতে বোঝানো হয় অফ, আর 1 বলতে বোঝানো হয় অন। এখন এইটাই শুধু কম্পিউটার বোঝে। আমরা যত ধরনের কম্পিউটারের ভিতরে কাজ দেখি, ভিডিও দেখি, অডিও দেখি, সবই 0 আর 1 দিয়ে তৈরি হয়। একটা অবাক করা বিষয় না, সব 0 আর 1 দিয়ে কী হতে হয়, তাহলে সময়ের সাথে সাথে আমরা শিখে ফেলবো, সমস্যা নেই। কিন্তু শুধু এই 0 আর 1 দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। আমরা মানুষ যেসব ভাষা ব্যবহার করি সেগুলো তো শুধুমাত্র 0 আর 1 দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে কীভাবে আমরা যোগাযোগ করব? কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজেই নিজের বোঝার উপযোগী করে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। মানুষ নিজেদের মধ্যে কথা বলার জন্য বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ল্যাটিন, স্প্যানিশ কত রকমের ভাষা ব্যবহার করে। ঠিক তেমনই প্রোগ্রামিং ভাষা আছে যেগুলো সি, সি প্লাস প্লাস, পাইথন ও জাভা ইত্যাদি। এই যেখানে যে লোগোগুলো দেখছো, এগুলো হচ্ছে এক একটা প্রোগ্রামিং ভাষা। আরও যদি সহজভাবে বলি, আমাদের যখন প্রথম মেশিন, তোমার ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো জেনারেশন আছে। প্রথম জেনারেশনের মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, সেই ল্যাঙ্গুয়েজে 0 আর 1 দিয়ে লিখতে গেলে তোমার যথেষ্ট সময় সাপেক্ষ লাগে। ধরো আমরা একটা সংখ্যা যদি লিখতে চাই, ধরো 11001, এই সংখ্যাটা কত সেটা কিন্তু আমাদের বুঝতে একটু কষ্ট হবে, কারণ এটাকে রূপান্তর করতে হবে, তারপর এর চেয়ে বড় বড় সংখ্যা নিয়ে কাজ করতে হয়। তখন মানুষ কি স্বভাবতই আরেকটা প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক বলে একটা কথা আছে। তাহলে প্রয়োজন যখন হলো যে এটা বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে এর একটা অন্য বিকল্প উপায় বের করি। তার পরবর্তীতে এটার চেঞ্জ করে এর বদলে আসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তারপরে সময়ের সাথে সাথে আপডেট হতে 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 বর্তমানে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা পঞ্চম জেনারেশন ল্যাঙ্গুয়েজে চলে আসছে প্রায়। এখন এই জাভা, সি, পিএইচপি এগুলো হচ্ছে এক একটা করে ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজগুলো অনেকটা ইংলিশের মতন, কিন্তু আবার এটার কিছু নিয়ম নীতি অনুসরণ করে কিছু সিস্টেমের মাধ্যমে কম্পিউটারকে পরবর্তীতে বুঝায় দেওয়া যায়। তার জন্যই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা কোডিং করি। এখন আসো, দেখো, আমরা এরকম যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলেই সে ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো। আমরা কম্পিউটারে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রথম থেকে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে নির্দেশনাগুলো লিখে ফেলবো। কম্পিউটার এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যেটি প্রোগ্রামিংয়ের ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। রূপান্তর করার বিষয়টা কেমন? এই যে আমরা যেগুলো এই পিএইচপি, সি, এগুলো যেগুলো বললাম, এগুলো কিন্তু অনেকটা ইংলিশের ওয়ার্ড দিয়েই লেখা, ইংলিশের লেটার দিয়ে লেখা। এগুলো তো 0 আর 1 না। তাহলে কম্পিউটারের ভাষা হচ্ছে মেশিন, আমাদের ভাষা হচ্ছে এইরকম। এখন এই দুইটা ভাষা বুঝবে কীরকম? তোমরা যদি খেয়াল করে দেখো, বিভিন্ন সময় যে রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার পরে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়। এখন বৈঠকের সময় দেখা গেল যে একজন রাশিয়ার আরেকজন হচ্ছে ইন্ডিয়ার। এখন দুইজনের মধ্যে বৈঠক হচ্ছে, কেউ রাশিয়ান জানে না, কেউ হিন্দি জানে না। তখন কি হয়, মাঝখানে আরও দুইজন মানুষ বা একজন মানুষ বসে যে দুটো ভাষাই জানে। সে কি করতেছে, যে ইনার কথা ইনাকে ট্রান্সলেট করে দিচ্ছে, ইনারটা ইনাকে আমরা বলি ট্রান্সলেটর বা অনুবাদক। আর এই অনুবাদকটা কম্পিউটারের মধ্যেও আছে। আমাদের যে ভাষাগুলো আছে সেই ভাষায় লেখা প্রোগ্রামগুলোকে আবার মেশিন ভাষায় রূপান্তর করে দেওয়া হয়, এবং মেশিন ভাষায় লেখা প্রোগ্রামটাকে আবার আমাদের জন্য প্রোগ্রামিং ভাষায় বা আমাদের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেওয়া হয়। এই করে দেওয়ার যে কাজটা করে তাকেই বলা হয় তোমার
তোমার রূপান্তরকারী যন্ত্র বা অনুবাদক সফটওয়্যার, মানে এই অনুবাদক সফটওয়্যারে অনেক রকমভাবে যদি ভাগ করতে যাই, বিস্তারিত করলে 3 ভাগে ভাগ করা যায়, কিন্তু আমরা এখানে 2 ভাগে পড়বো, কারণ অ্যাসেম্বলার এখন আর খুব একটা ব্যবহার হয় না। তাহলে মেশিন কোড কি? মেশিন কোড হচ্ছে মূলত 0 আর 1-এর সমন্বয় তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয়, যা আমাদের কম্পিউটার বুঝতে পারে। এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সেই নির্দেশনা অনুসরণ করে কাজ সম্পন্ন করতে পারবে। এখন কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা 2 রকমের। আমি যেটা বললাম, আমরা এখানে 2 রকমের পড়বো। এখানে 2 রকমের যেটা আছে তার মধ্যে একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। যেমন ধরো কতে আছে এটা, কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তর হবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল। আর কম্পাইল করা আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী সফটওয়্যারটার নাম হচ্ছে কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশকে কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না। সবগুলো নির্দেশ নির্ভুল দিলেই তাহলে সেই রূপান্তরের কাজটি করতে হবে। তাহলে কম্পাইলারের কাজ হচ্ছে পুরো প্রোগ্রামটা একবারে পড়বে, তারপর একবারে তোমাকে সেটা ট্রান্সলেট করে দিবে মেশিন ভাষায়। এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে তুমি 100 লাইনের একটা প্রোগ্রাম লিখছো, ওখানে একটা কোথাও একটা ভুল হয়েছে, সে ওখানে যায় ওটা যখন ট্রান্সলেট করতে যাবে ভুল থাকলে বলে দিবে সরি আমি পারতেছি না, তোমাকে ইরর মেসেজ দেখা দিবে। এটা একটা বিষয়, তাহলে তোমাকে সম্পূর্ণ নির্ভুল একটা প্রোগ্রাম দিতে হবে। এখন পরবর্তীতে আসি। পরবর্তীতে দেখো একটা তোমাদের চিত্র দেওয়া আছে প্রোগ্রামিং ভাষা। ধরো প্রোগ্রামিং ভাষা সি বা পাইথনে তুমি কোনো কিছু একটা লিখছো, লেখার পর সেটা কম্পাইলার কি করবে, মেশিন ভাষায় রূপান্তর করে দিবে। আর মেশিন ভাষা বলতে কি 0 আর 1-এ রূপান্তর করে দিবে। জাস্ট করে দিয়ে কাজ শেষ। একবার একটা সফটওয়্যার ইনস্টল করে দিলে বা একবার রূপান্তর করে দিলে ওটা আর বারবার কাজ করতে হয় না, পুরোটাই সে একবারে কমপ্লিট করে দেয়। এখন এরপরে দেখো কিছু রূপান্তর ব্যবস্থা আমরা যত নির্দেশ দেই না কেন একসাথে রূপান্তর হবে না, একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট করা, আর এই রূপান্তরের কাজটি করে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারে একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকে, কোনো নির্দেশকে ভুল পেলেই সে নির্দেশ আসার পর থেমে যাবে। তাহলে এখানে ধরো 100 লাইনের একটা কোডিং লিখছো, প্রোগ্রাম লিখছো, সেটাকে সেই কী করবে, প্রথমে প্রোগ্রামিং ভাষাটাকে ইন্টারপ্রেট করা শুরু করবে। প্রথম ধরো যে 10 লাইন করতেছে, 10 লাইন করার পর এখানে কোথাও ভুল পেলেও সে সাথে সাথে বলে দিল যে এখানে ভুল আছে, ঠিক করে দাও, ঠিক করে দিল। আবার তোমার কাজ শুরু করলো, কাজ শুরু করে মেশিন ভাষায় রূপান্তর করে দিল। দেওয়ার পরে তোমার আরও ওই যে 100-র মধ্যে কোথাও থেকে আরও 10 লাইনের কাজের প্রয়োজন, সে তখন আবার ঘুরে যায় বলবে যে এই 10 লাইনকেও রূপান্তর করে দাও। এটা অনেক ক্ষেত্রে অনেক বড় সফটওয়্যারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, বিশেষ করে গেমিং টেমিংয়ের ক্ষেত্রে এই ইন্টারপ্রেটারের ব্যবহারটা অনেক বেশি হয়। এরপরে দেখো তোমাদের একটা ছক দেওয়া আছে, এই ছকটা আশা করি তোমরা পারবা। এখন ধরো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেবো একসাথে রূপান্তরিত হবে। তাহলে এটা কি একসাথে যদি হয়, এটা কম্পাইলার না ইন্টারপ্রেটার, বলো দেখি। আশা করি পারছো, এটা হবে কম্পাইলার। তারপরে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেবো একটি করে রূপান্তরিত হবে, মানে তোমার এক একটা ইয়া করে। তাহলে এটা কি কম্পাইলার হবে না, এটা হবে ইন্টারপ্রেটার। আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এরপরে আসে তোমার কিছু এই অজস্র যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে, এখন আমরা কোনটা শিখবো, এই প্রশ্নটা আমাদের মনে কিন্তু আসছে যে এই যে আমরা দেখলাম এখানে কিছু, এর বাইরেও আরও অসংখ্য আছে, এর মধ্যে কোনটা শিখবো। এখন যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হলো, কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমের, শুধু ভাষাগুলোকে বিভিন্ন নির্দেশ লেখার নিয়ম একটু ভিন্ন থাকে। যেমন সি প্রোগ্রামিং ভাষার প্রতিটি নির্দেশের শেষে পর একটি সেমিকোলন দিতে হয়, এই যে এই সেমিকোলনটা দিতে হইতো, কিন্তু তোমার পাইথনে আবার এই কাজটা করতে হয় না। এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কোনো কিছু নেই, তুমি যদি একটা প্রোগ্রামিং ভাষা শিখে নিলে অন্য প্রোগ্রামিং ভাষাগুলো শেখা খুব সহজ হয়ে যাবে তোমার জন্য। এই অভিজ্ঞতায় পাইথন দিয়ে কাজ শুরু করব, তুমি চাইলে পাইথন শেখার পর খুব সহজে অন্য প্রোগ্রামিং ভাষাও শিখে নিতে পারবে। এখন পাইথনের যাত্রা শুরু করতে গেলে মূল কথা হচ্ছে তুমি যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা শিখো, পরবর্তী প্রোগ্রামিং যে কোনো ভাষাতেই তুমি যদি চলে যেতে চাও আর একটু শিখতে চাও তাহলে খুব ইজি হবে। পাইথন শেখার জন্যই তোমাকে ফার্স্ট কাজ কী করতে হবে, সবার আগে পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে। তোমার পাইথন ডাউনলোড করার জন্য আমরা কোথায় যাব, python.org/ডাউনলোডে। এরপর এটাকে ইনস্টল করে ফেলি। ইনস্টলের সময় ছবিটা আমরা আগে এই ওয়েবসাইটে যাব এবং তারপর আমরা ইনস্টল করতে গেলে এরকম একটা ছবি পাবো, আমাদের বইয়ে দেওয়া আছে। তো চলো আমরা এই ওয়েবসাইটে যাই, যা ওটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখে আসি। এই যে দেখো আমরা চলে আসছি python.org/ডাউনলোডে। এখানে গেলে এই যে পাইথনের লেটেস্ট ভার্সনটা পাওয়া যায়, ডাউনলোড পাইথন 3.12.5। আমাদের বইয়ের ভিতরে যেটা দেওয়া আছে এটা ব্যাকডেটেড, এটা প্রায়ই আপডেট হতে থাকে, তুমি সময়ের সাথে সাথে এটা আপডেট পাবা। তুমি যদি এখানে ক্লিক করো, ক্লিক করা মাত্রই যে পাশে তোমার দেখো ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে।
ডাউনলোডটা তোমার হতে খুব বেশি সময় লাগবে না, তোমার নেটের স্পিডের উপর এটা ডিপেন্ড করবে। এই যে আমার এখানে প্রায় এটা ডাউনলোড শেষ, আর যখন এটা ডাউনলোড হয়ে যাবে তখন তুমি জাস্ট এর যে ফোল্ডারটাতে ডাউনলোড হলো সেখানে যাওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর, এই রান এস অ্যাডমিনিস্ট্রেটরে যদি ক্লিক করলে তোমার এখানে আসবে। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তার জন্য বলতেছে মডিফাই রিপেয়ার আনইনস্টল, তা আমি এখানে মডিফাই দেই। মডিফাই দেওয়ার পর নেক্সট আসলো, ইনস্টল করি এবং এটা মডিফাই হয়ে গেছে। তা তোমাদের আসলে এরকম হবে না, তোমাদের যেহেতু ইনস্টল করা না থাকলে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা চিহ্ন আসবে, ইনস্টল নাও ক্লিক করার পর নেক্সট করে যাবা এবং কিছুক্ষণ সময়ের পর এটা ফাইনালি ইনস্টল হয়ে যাবে। এর পরবর্তীতে যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের এই পাইথন তো আমার ইনস্টল হয়ে গেল, এখন এই পাইথন দিয়ে কোনো প্রোগ্রাম লিখতে গেলে আরেকটা সফটওয়্যারের আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে থনি। এখন থনি একটা সফটওয়্যার, এরকম আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে তোমার পাইথন কোডিং করা যায়, কিন্তু থনিটা খুব সহজ এবং উইন্ডোজের জন্য খুব ভালো। এখন তাহলে এই থনি ইনস্টল করার জন্য আমরা কোথায় যাব? thoni.org-তে। চলো আমরা তাহলে thoni.org-তেও যাই, যা thoni.org ডাউনলোডের সিস্টেমটা দেখে আসি। আমরা তাহলে পাশেই thoni.org লিখি। এই যে দেখো আমরা thoni.org-র ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখো অনেকগুলা স্বাভাবিক ওই রকম না, এখানে তুমি যখন ডাউনলোডের অপশন যাচ্ছ দেখো ডাউনলোড 4.1.4 ভার্সন উইন্ডোজ। এখন উইন্ডোজের এখানে ক্লিক করলে দেখো উইন্ডোজের অনেকগুলো ভার্সন আসতেছে, ইনস্টলার 64 বিট, ইনস্টলার 32 বিট, ইনস্টলার পাইথন 3.12, এরকম অনেকগুলো আছে। তুমি এখান থেকেও ডাউনলোড করতে পারো, তোমার যদি পিসি 64 বিটের হয় 64 বিট ডাউনলোড করবা, 32 বিট হলে 32 বিট ডাউনলোড করবা। আর তাছাড়া আরও একটা কাজ করা যায়, তুমি জাস্ট এখানে ক্লিক করার পর তুমি এটার ভিতরে চলে যাওয়ার পর এইখানে দেখো অনেকগুলা সফটওয়্যার দেখা যাচ্ছে, এই থনিরই অনেকগুলা পোর্টেবল আছে, আদার্স আছে। আমরা এখানকার exe ফাইল যেটা আছে এই exe ফাইলের উপরে ক্লিক করব। আমরা জাস্ট exe ফাইলে যখনই ক্লিক করতেছি পাশে এই যে সেমভাবে এটার ডাউনলোড শুরু হয়ে যাবে এবং এই ডাউনলোড যখন হয়ে যাচ্ছে, ডাউনলোড হওয়ার পর আমরা ওই একইভাবে এটাকে ইনস্টল করব। এখন ইনস্টল করার জন্য আমরা ওই রান এস অ্যাডমিনিস্ট্রেটর করবো, তো আমাদের ডাউনলোড শেষ। তাহলে চলো আমরা যা দেখি, এটাও আমার ইনস্টল করাই আছে। আমি এখানে যাব, রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে এটার তোমার ইনস্টলেশন অপশন আসবে। আর যেহেতু আমার এটার অলরেডি ইনস্টল করা আছে তাই এই অপশন চলে আসছে। এখন যখনই আমরা ক্লিক করব এটা ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। এখন ইনস্টলেশন হতে কিছুক্ষণ সময় নেবে, তোমরা ধৈর্য ধরে একটু থাকবে। তোমার পিসির কনফিগারেশনের উপরে এটা মূলত ডিপেন্ড করে। তোমার পিসি যদি খুব ভালো হয় খুব অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এটা ইনস্টলেশন হয়ে যাবে। আর যদি তোমার ইনস্টলেশনের একটু সময় বেশি লাগে তাহলে হয়তো তোমার পিসি কনফিগারেশন একটু লো, সমস্যা নাই, ইনস্টল হলে কাজ করা যাবে। এই যে দেখো আমারটা প্রায় দ্রুতই হচ্ছে, খুব দ্রুত না হলেও মোটামুটি দ্রুতই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এখন ধরো যে এটা ইনস্টল হতে থাকা অবস্থায় আমরা আবার ক্লাসে যাই। যখন আমরা এখানে যাব তারপর আমরা থনি সফটওয়্যারটা চালু করব। থনি সফটওয়্যারটা চালু করলে আমরা এইরকম একটা উইন্ডো আসবে। তাহলে চলো আমরা দেখি সেই উইন্ডোটা আসছে কিনা, আমরা যে দেখি যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে কিনা। ওকে, দেখো তোমার এটা ইনস্টলেশন শেষ। আমরা জাস্ট এখন ফিনিশ বাটনে ক্লিক করার পর এখন আমাদের কোনো সফটওয়্যার যদি ইনস্টল থাকে আমরা কোথায় যাই? আমরা যাব আমাদের উইন্ডো বাটনে। আমরা উইন্ডো বাটনের এখানে গিয়ে থনিটাকে খুঁজে বের করব। তাহলে আমি থনি খোঁজার জন্য সবচেয়ে বেটার হচ্ছে টিতে ক্লিক করি। টিতে ক্লিক করলে দেখো এই যে থনি নিউ, আমি এখানে ক্লিক করলে দেখো থনি। এখানে ক্লিক করা মাত্রই তোমার এই রকম উইন্ডোটা চলে আসবে, সফটওয়্যারটা ওপেন হয়ে। এখন আমার যেহেতু এটার ব্যবহার করা আছে তাই এখানে সরাসরি চলে আসছে এবং আমার আরও কিছু কোডিং করা ছিল। তোমার এখানে হয়তো প্রথম আসবে এইরকম, আসার পর তুমি জাস্ট লেটস গোতে ক্লিক করলে আমাদের এইরকম ফিচারটা যেটা আছে সেটা চলে আসছে। আমার এখানে যেহেতু ইনস্টল করা ছিল তাই আমার সরাসরি এই ফিচারটা চলে আসছে। তোমাদের আসবে লেটস গো, তোমরা লেটস গো ফিচার করে ফেলবা ইংলিশটা সিলেক্ট করা অবস্থায়, দেন আমরা এখানে কোডিং করতে পারবো। ওকে, এখন আমরা তার পরবর্তীতে আজকে আমরা একটা ফার্স্ট প্রোগ্রাম যেটা সবাই করে, হ্যালো ওয়ার্ল্ড। এখন এটার মোটামুটি প্রোগ্রামিংয়ের প্রথম প্রোগ্রাম সবাইকে দিয়েই শুরু করা হয়। এখন সেটার আগে আমাদের যেটা জানতে হবে থনিতে কী কী জিনিস আছে। থনিতে কয়েকটা জিনিস আছে, যেমন এই বাটনটা হচ্ছে কোনো তোমার যদি কোড করলো সেই কোডটাকে রান করার জন্য। পাশে এটা আছে সেভ বাটন, এখানে তোমার দেওয়া আছে একটা তুমি যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের নাম এবং নিচের দিকে দেওয়া আছে কোডের আউটপুট বসবে। যদি আমাদের প্রোগ্রামটা দেখি তাহলে প্রোগ্রামের মধ্যে দেখো এই প্রোগ্রামের ভিতরে এখন কোনো কিছু নাই, তাহলে আমরা একটা নতুন নিউ দিয়ে Ctrl+N বা শুধু নিউতে ক্লিক করলে একটা আসবে। এখন দেখো এইটা হচ্ছে রান বাটন, পাশেরটা এটা হচ্ছে সেভ।
এটা হচ্ছে তোমার ওপেন কোনো ফাইল যদি সেভ করা থাকে, এটা হচ্ছে নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য। আর এই যে আনটাইটেলড, এটা হচ্ছে তোমার প্রজেক্টের নাম। আর এইখানে তুমি প্রজেক্টটা তৈরি করবা, এখানে তুমি কোডিংটা করবা, আর এইখানে তোমার আউটপুটটা আসবে। এখন আমাদের ফার্স্ট কোডিংটা শুরু করি। আমাদের ফার্স্ট কোডিংয়ের জন্য যেটা দিছে যে হ্যালো ওয়ার্ল্ড। এখন কোনো কিছুকে প্রিন্ট করা, কোনো কিছুকে প্রোগ্রামটাকে যদি তুমি দেখাতে চাও, তাহলে যেটা আমাদের ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এর ভিতরে আমাকে কি করতে হবে, এর ভিতরে আমাকে একটা কোটেশনের ভিতর দিয়ে যা লিখবো সেটাই প্রকাশ হবে। তাহলে চলো দেখে আসি। এখন আমি এখানে যা লিখলাম, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন কোটেশন ওপেন হ্যালো ওয়ার্ল্ড, লেখার পর আমি কোটেশন ক্লোজ করে দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে যদি আমার সব কিছু ঠিক থাকে, আমি এখানে রান করলে নিচে দেখা যাবে, আর কোনো ইরোর থাকলে এখানে ইরোর মেসেজ আসবে। আমি ক্লিক করলাম, দেখি এখন আমার এখানে সুন্দরভাবে রান হয়েছে, কোনো ভুল নাই। তাই আমি যদি এখানে একটা জায়গায় ভুল করে দেই, দেখো আমাদের ভুল যদি থাকা অবস্থায় তুমি রান করো, তোমার এটাতে কোনো ফলাফল আসবে না, এরকম রেড মার্কস আসবে এবং যে তোমার এখানে কোনো ভুল আসছে। পাশে যেমন ধরো এই যে দেওয়া আছে, ভুলেরও অনেকগুলো ধরন আছে, এখানে বলে দেওয়া আছে সিনট্যাক্স ইরর, এরকম চলে আসবে। আমি আবার এখানে কোটেশনটা দেওয়ার পর দেই, দেখো এখন ফলাফলটা সঠিক চলে আসছে। এখানে একটা কমা, একটা তোমার সেমি কমা, একটা স্পেসও অনেক বড় কিছু। কাজেই এই বিষয়গুলো আমরা সামনে আস্তে আস্তে শিখবো। এখন তো আমরা হ্যালো ওয়ার্ল্ড শিখে ফেললাম। এখন হ্যালো ওয়ার্ল্ডের পর যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এটাকে সেভ করব। আমরা সেভ করার জন্য এই উপরের যে সেভ বাটন, সেখানে যাব এবং সেখানে যা সেভ করতে পারবো। তাহলে আমরা এখানে সেভ করার জন্য কোথায় যাব, এই পাশের সেভ বাটনে ক্লিক করার পর তুমি তোমার ফাইলটা কোথায় সেভ করতে চাও। ধরো আমি ডেস্কটপে সেভ করতে চাই, দেন আমি এখানে একটা নাম দিব। ধরো যে নাম দিলাম এইচ। এইচ দিয়ে আমি যদি সেভ দিই, তাহলে এইচ নামে ফাইলটা সেভ হয়ে যাবে এবং শেষে এক্সটেনশন আসবে .py, মানে পাইথন। এখন এটা সেভ করাও আমরা শিখে গেলাম। শেখার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন কিছু জিনিস শিখবো। সেটা হচ্ছে তোমাদের বাসার কিছু কাজ থাকবে। সেই কাজ হচ্ছে যে নিচে কিছু টেক্সট আছে, এই টেক্সটগুলোকে তুমি প্রিন্ট করতে হবে। সে প্রিন্ট করার জন্য তোমাকে কোডটা লিখে আনতে হবে। আশা করি এটা খুবই সহজ কাজ হবে তোমাদের জন্য। এখন ধরো যে কোনো কিছু বাংলা লিখতে গেলে আমরা কী করবো, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন কোটেশন ওপেন, দেন লেখাটা লিখে কোটেশন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইখানে এই কোডগুলো লেখা যাবে না। আশা করি খুবই সহজ হবে, তোমরাও পারবা। জাস্ট প্রিন্ট লিখবা, কোটেশন ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে তুমি ভিতরে এই রকম করে লিখে ফেললেই প্রত্যেকটার উত্তর চলে আসবে। এবং তোমরা যদি নিজেদের বাসায় কম্পিউটার থাকে ট্রাই করবা, এবং যদি অনেক ক্ষেত্রে অনলাইনেরও থনি এডিটর পাওয়া যায়, তুমি ইচ্ছা করলে অনলাইন থনি এডিটরেও ট্রাই করতে পারো। যদি তোমার পিসির ব্যবস্থা না থাকে, অন্তত ফোন থাকবে। আশা করি তোমাদের এই যে ক্লাসটা ছিল আজকের, এই ক্লাসটা তোমাদের জন্য উপকৃত হবে তোমরা এই ক্লাস করে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।